হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সহজ কম্পিটিটিভ। আজকে আমি আলোচনা করব ডাব্লিউবিপির জন্য গুরুত্বপূর্ণ টপিক এবং এই সিলেবাস। পরীক্ষার সিলেবাস তো অনেক বড়, কিন্তু কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, কোনগুলোকে বেশি পড়তে হবে, ইতিহাসের কোনগুলোকে বেশি পড়তে হবে, সংবিধানের কোনগুলোকে বেশি পড়তে হবে, আমি 4 বছর ধরে পড়িয়ে চলেছি। প্লাস আমার নিজের অভিজ্ঞতা, আমি নিজে ডাব্লিউবিপি পাস করেছি, সবকিছু আজকে শেয়ার করব। আর কোনগুলো পড়বে না পড়বে সেগুলো বলবো, তাই পুরো ভিডিওটা সবাই ভালো করে মন দিয়ে দেখুন। তো প্রথমে আমরা দেখব যে ইতিহাস নিয়ে। তো ইতিহাসে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি প্রশ্ন আসে ডাব্লিউবিপিতে, সেটা হলো প্রথমেই দেখো লেখা আছে ভারতের স্বাধীনতা সংগ্রাম। এবার ভারতের স্বাধীনতা সংগ্রামের মধ্যে গুরুত্বপূর্ণ হলো গান্ধী যুগ আর আইএনসি সেশন। আইএনসি সেশন মানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মানে জাতীয় কংগ্রেসের প্রত্যেক বছর যে সভা হতো 1885 জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, তার পরের প্রত্যেক বছর থেকে জাতীয় কংগ্রেসের একটা করে সভা হতো। এবার কোন সভায় কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কোন সভায় কে সভাপতি ছিলেন, সবথেকে কম বয়সের সভাপতি, সবথেকে বেশি বয়সের সভাপতি, সবথেকে বেশি দিন কে সভাপতি ছিলেন, এছাড়াও আরো অনেক কিছু জিনিস আছে যেগুলো আমি আস্তে আস্তে বলবো। এরপর এটা ছাড়াও তোমাদেরকে পড়তে হবে বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা এবং শেষ রাজা। বিভিন্ন যে রাজবংশ আছে সেই রাজবংশের কে প্রতিষ্ঠা করেছেন আর সেই রাজবংশের প্রতিষ্ঠাতা কে আর শেষ রাজাকে, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। এটা থেকে প্রশ্ন এসেছে ডাব্লিউবিপিতে। নেক্সট ভূগোলের থেকে যদি আমরা দেখতে যাই, ভারতের নদ নদী আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, অনেক প্রশ্ন আসে এটা থেকে। একটা প্রশ্ন থাকবে কি, আর পশ্চিমবঙ্গের জলভিত্তিক বিশেষত্ব, আর তার সাথে আছে বাঁধ এবং প্রতিবেশী দেশের সীমান্ত। এরপর আমরা প্রত্যেকটা বিষয় থেকে কি কি সাবজেক্ট আছে আমরা সবকিছু ভালো করে আলোচনা করব। দেখো বিজ্ঞানের বিশাল কিছু প্রশ্ন আসে না, কিন্তু আসে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে আসে। কিন্তু যেটা নর্মাল বিজ্ঞান আমাদের আসে, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, সেটা থেকে প্রশ্ন আসে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। যেমন কিসের অভাবে কোন রোগ হয়, বিভিন্ন এককের নাম, রাসায়নিক নাম, বিভিন্ন লবণের রাসায়নিক নাম, এইসব জিনিস থেকে, ভিটামিনের রাসায়নিক নাম, কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়, এইসব কিছু, জলবাহিত রোগ বা বায়ুবাহিত রোগ, সবকিছু আমাদের প্রশ্ন আসে। নেক্সট এবার আমরা ভালো করে আলোচনা করবো ইতিহাসের সিলেবাস নিয়ে। ইতিহাসের সিলেবাসটা যদি আমরা ভালো করে দেখতে যাই, ইতিহাসকে কিন্তু তিনটে ভাগে ভাগ করা হয়, আমরা সবাই জানি। প্রথম কি, প্রাচীন ভারত, তারপরে মধ্য ভারত, তারপরে আধুনিক ভারত। তাহলে এই যে প্রাচীন, মধ্য, আধুনিক, এই তিনটে পার্টের মধ্যে ইতিহাসের সব থেকে বেশি প্রশ্ন আসে আধুনিক ভারত থেকে। এবার আধুনিক ভারতের সব থেকে বেশি প্রশ্ন আসে কোথা থেকে, আমি সেটাও ভিডিওতে পরে তোমাদেরকে বলবো। প্রথমে আমাদের আছে ইতিহাসের সিলেবাস প্রাচীন ভারতে, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে প্রাচীন ভারতের ইতিহাস। তো প্রাচীন ভারতের ইতিহাসে সব থেকে প্রশ্ন আসে এক নম্বরে কি, মেহেরগড় ও সিন্ধু সভ্যতা, এটা তোমরা সবাই জানো, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এটা থেকে প্রশ্ন একটা আসে। তারপরে বৈদিক সভ্যতা, প্রথমে মেহেরগড় সভ্যতা হলো, তারপরে কোন সভ্যতা উঠে এলো, বৈদিক সভ্যতা, ঠিক আছে, 1500 থেকে 600 আমরা সবাই জানি। আচ্ছা, তারপরে 3 নম্বর আসছে প্রতিবাদী ধর্ম আন্দোলন, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম। এগুলো কিন্তু আমি পরপর গুছিয়ে রেখেছি, এরকম নয় যে যা খুশি লিখে রেখেছি। প্রথমে আমাদের ভারত হয়েছে মেহেরগড় সভ্যতা বা সিন্ধু সভ্যতা, তারপরে এসেছে বৈদিক সভ্যতা, তারপরে এসেছে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, তারপরে মৌর্য মহাজনপদ, আমাদের ষোড়শ মহাজনপদ, আর মগধের উদয়ন। মানে আমাদের যে 16টা মহাজনপদ ছিল, সেই 16টা মহাজনপদের থেকে সব থেকে শক্তিশালী হয়েছিল মগধ। তাহলে ওই মগধ থেকে বেশি প্রশ্ন আসে, ওই 16টা মহাজনপদ থেকেও প্রশ্ন আসে। নেক্সট তারপরে এলো আমাদের মৌর্য সাম্রাজ্য, তারপরে আমরা পড়বো সঙ্গম যুগ, ঠিক আছে, সঙ্গম যুগ কোথায়, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার। নেক্সট আমাদের 7 নম্বরে মৌর্য পরবর্তী ভারত, এটা কিন্তু প্রাচীন ভারতের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে এইখান থেকেও প্রশ্ন আসে, 8 নম্বরে লেখা আছে গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্য থেকে কিন্তু প্রশ্ন আসে, তোমরা সবাই জানো। আর 9 নম্বরে গুপ্ত পরবর্তী যুগ। আর 10 নম্বর আছে এক নজরে বিভিন্ন রাজবংশের গুরুত্বপূর্ণ তথ্য। একটু আগে আমি যেটা বললাম যে বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা আর বিভিন্ন রাজবংশের শেষ রাজা। আচ্ছা, এরপর আমরা নেক্সট আমরা চলে যাবো আমাদের ইতিহাসের মধ্য ভারত নিয়ে। দেখো এখানে কিন্তু লেখা নেই, এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে মধ্য ভারত, এটা হচ্ছে মধ্য ভারত। তাহলে মধ্য ভারত কখন থেকে শুরু, আমরা জানি মধ্য ভারত শুরু হচ্ছে আমাদের পাল, সেন, রাষ্ট্রকূট, চোল দিয়ে, বা আমরা বলতে পারি আমাদের দিল্লি সুলতানি যুগ দিয়ে। দিল্লি সুলতানি যুগের দিয়ে আমাদের শুরু হচ্ছে এই আমাদের মধ্যযুগ। আচ্ছা, মানে মধ্যযুগটাকে আমরা অ্যাকচুয়ালি, আমি যখন ইতিহাসে পড়াই তখন বলি মধ্যযুগটা অ্যাকচুয়ালি কাদের যুগ না, এটা আমরা বারবার বলি যে ইসলামী যখন ভারতে আক্রমণ করেছিল ইসলামরা, মানে মুসলমানরা, মুসলিমদের যুগ অ্যাকচুয়ালি বলা হয়। তো তখন থেকে আমাদের মধ্যযুগটা শুরু, আর তখন থেকে শুরু হয় আমাদের দিল্লি সুলতানি যুগ। তাহলে দিল্লি সুলতানি যুগ সব থেকে বেশি প্রশ্ন আসে এখান থেকে। নেক্সট তোমাদের আসে বিজয়নগর সাম্রাজ্য ও মারাঠা সাম্রাজ্য, এটা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, এসেওছে। নেক্সট 4 নম্বর হচ্ছে মুঘল সাম্রাজ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুঘল সাম্রাজ্য আমরা সবাই জানি 1526 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয়। তারপরে যখন আমাদের ঔরঙ্গজেব আসে তখন সেটা আস্তে আস্তে মুঘল সাম্রাজ্যের পতন হয়। আচ্ছা, নেক্সট 5 নম্বর আছে প্রাদেশিক রাজ্যসমূহ। প্রাদেশিক রাজ্যসমূহ মানে হচ্ছে বাংলা, গুজরাট, জৌনপুর, স্বাধীন রাজ্য যেগুলো হয়েছিল সেগুলো থেকে প্রশ্ন আসে। এরপর আমরা চলে যাবো আমাদের লিস্ট সাইডে ন্যাশনাল মুভমেন্ট। দেখো এটা আমরা চলে এলাম আধুনিক ভারত। এরপরে দেখো আমরা প্রথমেই বললাম
প্রাচীন ভারতের সিলেবাস, তারপরে মধ্য ভারতের সিলেবাস, এরপরে আধুনিক ভারতের সিলেবাস। আধুনিক ভারতের মধ্যে সব থেকে বেশি প্রশ্ন আসে এই ন্যাশনাল মুভমেন্ট নিয়ে, ঠিক আছে, ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে। তাহলে প্রথমেই তোমাদের কি আছে, অষ্টাদশ শতকে ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার। তাহলে অষ্টাদশ শতকে ভারতের যে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার হয়েছিল সেটা কিন্তু স্পষ্টভাবে এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, নেক্সট 2 নম্বরে ভারতের গভর্নর জেনারেল, এটা আমি ভিভিআই করছি, এটা ভিভিআই, এখান থেকে কিন্তু সবথেকে বেশি প্রশ্ন আসে। ভারতের গভর্নর আর ভারতের গভর্নর জেনারেল, আমি এই প্রত্যেকটা টপিক ধরে ধরে এখানে ক্লাস দেবো ফ্রিতে, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট 3 নম্বরে আছে আমাদের, দেখো, উপজাতি বিদ্রোহ ও কৃষক বিদ্রোহ। এখানের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো, আমরা সবাই জানি 1857 কৃষক বিদ্রোহ। এটা ছাড়াও বিভিন্ন ধরনের যে নীল বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ হয়েছে, সেগুলো থেকে প্রশ্ন আসে। নেক্সট 4 নম্বরে আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা ও মুদ্রণ শিল্পের বিকাশ। তাহলে আধুনিক ভারতের যে শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা নিয়ে এসেছিল, সেই শিক্ষা ব্যবস্থা থেকে প্রশ্ন আসে, আর বিভিন্ন মুদ্রণ শিল্পের বিকাশ বিকাশ থেকেও প্রশ্ন আনে। নেক্সট 5 নম্বরে 1857 মহাবিদ্রোহ, এটা আমি এক্সট্রা এখানে লিখেই দিয়েছি, যেহেতু 1857 মহাবিদ্রোহটা থেকে প্রচুর প্রশ্ন আসে, তাই আমি এটা এক্সট্রা এখানে লিখেছি, এটা কিন্তু ভিভিআই, এটা আমি ভালো করে ক্লাস করে তোমাদেরকে এখানে করিয়ে দেবো। নেক্সট 6 নম্বরে আমাদের টপিক আছে 19 শতকের ভারত সমাজ সংস্কারক আন্দোলন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 19 শতকে, 19 শতক মানে কত জানো তো? 19 শতক মানে হচ্ছে 1800 থেকে 1899, এটাকে বলা হয় 19 শতক। 19 শতক মানে কিন্তু 1900 থেকে 2000 নয়, 19 শতক মানে হলো 1800 থেকে 1899। তাহলে এই সময়তে আমাদের বিভিন্ন সমাজকে সংস্কার করার জন্য যে আন্দোলনগুলো হয়েছিল, যেমন আমাদের, তোমরা সবাই জানো যে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জ্যোতিবা ফুলে, এনারা যে আন্দোলনগুলো করেছিলেন, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এনারা কি কি সমাজ তৈরি করেছিলেন, সেই সমাজের সাহায্যে কিভাবে কি আন্দোলন করেছিলেন, সেগুলো থেকে প্রশ্ন আসে। নেক্সট, এরপরে আমরা চলে যাবো আমাদের নেক্সট স্লাইডে। এরপর আমরা আলোচনা করব ভূগোল নিয়ে, ভূগোলের সিলেবাস নিয়ে। আচ্ছা দেখো, আধুনিক ভারতে যেটা আমি তোমাদেরকে বললাম, সেখানে আরো কিছু জিনিস বাকি আছে, সেটা আমি ক্লাসের শেষে বলবো। যেমন 1 নম্বর জিনিস এখানে বাকি আছে, তোমাদেরকে আমি বললাম না, গান্ধী, গান্ধী যুগ থেকে, গান্ধী যুগ থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। 2 নম্বরে আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সভা হতো, আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছিল, কে প্রথম সভাপতি ছিল, কে দ্বিতীয় সভাপতি ছিল, তারপর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বিভিন্ন ধরনের পদ পদক্ষেপ নিয়ে, এগুলো থেকে প্রশ্ন আসে। এই আইএনসির যে দুটো ভাগ ছিল, একটা হচ্ছে চরমপন্থী আর একটা হচ্ছে নরমপন্থী, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব ভূগোল নিয়ে। তো ভূগোলের প্রথমে আমরা সিলেবাস দেখব প্রাকৃতিক ভূগোল। আচ্ছা, প্রাকৃতিক ভূগোলের মধ্যে কি কি আছে না, বিষয় পরিচিতি মানে ভারতের পরিচিতি 2 নম্বরে, বা পৃথিবীর পরিচিতি 2 নম্বরে, সৌরজগৎ 3 নম্বরে, গ্রহরূপে পৃথিবী। আচ্ছা, নেক্সট 4 নম্বরে কি আছে, বিভিন্ন প্রকার ভূমিরূপ, আমাদের যে বিভিন্ন প্রকারের ভূমিরূপ আছে সেটা থেকে প্রশ্ন আসে। 5 নম্বরে নদী, হিমবাহ ও বায়ুর কাজ। আর 6 নম্বরে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। এরপর আমরা আলোচনা করব ভালো করে যে এর যে জিওগ্রাফি, এই ভূগোলের, আমাদের ভারতের ভূগোল থেকে কি কি আসতে পারে। দেখো, ভারতের ভূগোলের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ 1 নম্বরে, সেটা আছে ভারতের ভৌগোলিক অবস্থান। এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। ভারতের ভৌগোলিক অবস্থান থেকে ভারতের কত ডিগ্রি ইস্ট থেকে কত ডিগ্রি ইস্ট, কত ডিগ্রি নর্থ থেকে কত ডিগ্রি সাউথ, এই সব কিছু নিয়ে প্রশ্ন আসে। তো এটা ভালো করে তোমরা পড়বে, আমি এখানে ক্লাস করিয়ে দেবো। বারবার বলছি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এই সব ক্লাসগুলি আমি এখানে নিয়ে আসবো। 2 নম্বরে গুরুত্বপূর্ণ আছে ভারতের ভূপ্রকৃতি। ভারতকে আমরা ভূপ্রাকৃতিক দিকভাবে বিভিন্ন ভাগে ভাগ করি, 5টা ভাগে। উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, তারপরে দ্বীপপুঞ্জ, পশ্চিমের মরু অঞ্চল, সবকিছু নিয়ে এখানে আলোচনা করা হবে। 3 নম্বরে গুরুত্বপূর্ণ টপিক কি আছে, 3 নম্বরে আছে ভারতের নদ নদী। 4 নম্বরে আছে নদ নদী, আমি আগেই বললাম। 4 নম্বরে আছে বাঁধ, হ্রদ ও জলপ্রপাত। উচ্চতম জলপ্রপাত, দীর্ঘতম জলপ্রপাত, কোন নদীতে কোন জলপ্রপাত আছে, ঠিক আছে, এটা। 5 নম্বরে ভারতের জলবায়ু, মৌসুমী জলবায়ু, কোনখানে দুবার বৃষ্টিপাত হয়, এটা থেকে প্রশ্ন আসে। কবে বৃষ্টিপাত শুরু হয়, কোথায় বৃষ্টিপাত সবথেকে বেশি হয়। নেক্সট 6 নম্বর আছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ ও মৃত্তিকা, কোন মৃত্তিকায় কি ভালো চাষ হয়, কোন মৃত্তিকা কতদিন জল ধরে রাখার ক্ষমতা রাখে, সব কিছু নিয়ে প্রশ্ন আসে। 7 নম্বরে ভারতের মাটি। আর 8 নম্বরে ভারতের কৃষি ও জলসেচ ব্যবস্থা, এটা থেকে প্রচুর প্রশ্ন আসে। 9 নম্বরে ভারতের পরিবহন ব্যবস্থা, ন্যাশনাল হাইওয়ে 1 কোথা থেকে কোথা, সবথেকে বড় ন্যাশনাল হাইওয়ে কোনটা, সবথেকে বড় ওয়াটার হাইওয়ে কোনটা, এই সবগুলি। 10 নম্বরে ভারতের খনিজ সম্পদ ও শক্তি সম্পদ, কোথায় খনিজ সম্পদ, কোথায় কোন রাজ্যে সবথেকে বেশি কয়লা পাওয়া যায়, কোথায় সবচেয়ে বেশি অভ্র পাওয়া যায়, এই সব জিনিসগুলো, ঠিক আছে। নেক্সট, কোথায় কোন কয়লা খনি আছে। আর 11 নম্বর ভারতের জনগণনা, এটাকে আমি দিচ্ছি ভিভিআই, এটা বারবার কিন্তু পড়বে। ভারতের জনগণনা 2011, এখন যে জনগণনা হচ্ছে, এটা তো এখনো অনেক দেরি আছে। তো 2011তে যে জনগণনা হয়েছে, সেটা থেকে কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় একটি করে প্রশ্ন আসে, এটা তোমরা ভালো করে রেডি করে রাখবে। এরপর আমরা পড়বো পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কি কি প্রশ্ন আসে। পশ্চিমবঙ্গের ভূগোল থেকে 1 নম্বর আমাদেরকে পড়তে হবে পশ্চিমবঙ্গের পরিচিতি, পশ্চিমবঙ্গের প্রতিবেশী যেসব রাজ্য আছে, প্লাস পশ্চিমবঙ্গ কোন কোন দেশের সাথে সীমানা রেখা করেছে, পশ্চিমবঙ্গে কোন নদী আছে, পশ্চিমবঙ্গে কি পাহাড় আছে, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণতম কোন জায়গা আছে, এই সব কিছু নিয়ে আলোচনা করতে হবে। 2 নম্বরে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি,
পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি কিভাবে আমরা কিভাবে ভাগ করি, ভূপ্রকৃতি কি রকম, এটা থেকে প্রশ্ন আসে। ৩ নম্বরে পশ্চিমবঙ্গের নদ-নদী, এটা থেকে প্রশ্ন আসে। খুব ভালো করে এটা পড়তে হবে। পশ্চিমবঙ্গে কোন নদী আছে, সবচেয়ে বৃহত্তম নদী, পশ্চিমবঙ্গে কোন নদীর উপরে কোন জলপ্রপাত গড়ে উঠেছে বা কোন নদীতে কোন ব্যারেজ গড়ে উঠেছে। ঠিক আছে? নেক্সট ৪ নম্বরে তোমাদেরকে পড়তে হবে পশ্চিমবঙ্গের জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ আর মৃত্তিকা। এরপরে আমরা নেক্সট চলে যাব জীবন বিজ্ঞানে। জীবন বিজ্ঞান তোমাদের অনেকগুলি প্রশ্ন আছে এখান থেকে, মোটামুটি ৩-৪ টে প্রশ্ন আছে। তাই ৩-৪ টে প্রশ্ন কিন্তু তোমাদেরকে ছাড়লে হবে না। কোনখান থেকে বেশি প্রশ্ন আছে আমি সেই চ্যাপ্টারগুলো লিখে রেখেছি। প্রথমে দেখো ১ নম্বরে লেখা আছে জীবন ও তার বৈচিত্র্য। তাহলে জীবন ও তার বৈচিত্র্য থেকে কিন্তু প্রশ্ন আসে। ২ নম্বরে জীবনের গুরুত্বপূর্ণ যোগ সম্পর্কে প্রাথমিক ধারণা। ৩ নম্বরে কোষ ও কলা, এটা কিন্তু ভিভিআই, এটা থেকে কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় প্রশ্ন আসে কোষ আর কলা থেকে। নেক্সট ৪ নম্বরে মানবদেহের প্রধান অঙ্গসমূহ, আমাদের বিভিন্ন যে অঙ্গ আছে, বৃহত্তম অঙ্গ, ক্ষুদ্রতম অঙ্গ, এগুলো থেকে প্রশ্ন আসে। ৬ নম্বরে সালোক সংশ্লেষ, এটাও ভিভিআই দিলাম, এটা থেকে প্রশ্ন আসে। আর ৬ নম্বরে শ্বসন, এই শ্বসন থেকে প্রশ্ন আসে, এটাও ভিভিআই দিলাম। আর ৭ নম্বরে পুষ্টি, বিপাক আর পরিপাক। ওকে, নেক্সট এরপর আমরা চলে যাবো আমাদের নেক্সট স্লাইডে। কি আছে না, নেক্সট স্লাইডে আমরা দেখবো আমাদের আছে ইকোনমি। ইকোনমিটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়েছে যারা ডাব্লিউবিপির জন্য পড়ে, কিন্তু আমি এই চ্যানেলে ইকোনমিটা খুব সহজভাবে তোমাদেরকে পড়িয়ে দেবো। আমাদের ম্যাডামও আছে, ম্যাডামও পড়িয়ে দিবেন। তাই ইকোনমি তোমাদেরকে বিশাল কিছু পড়ার দরকার নেই, কিন্তু কিছু কিছু জিনিস অবশ্যই তোমাদেরকে ইকোনমিতে জানতে হবে। কিরকম? যেমন জিডিপি, জিএনপি, ন্যাশনাল আয়, জাতীয় আয় কে হিসাব করেন, ঠিক আছে? এইসব জিনিসগুলো একটু জানতে হবে। তো ১ নম্বরে তোমাদেরকে পড়তে হবে ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম অ্যান্ড মনিটারি পলিসি। মানে আমাদের যে ভারতের যে ব্যাংকের সিস্টেম আছে সেগুলো পড়তে হবে। রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়েছিল, ব্যাংক কিভাবে লোন দেয়, ব্যাংক যখন লোন দেয় তখন যে রেটটা সেটাকে কি বলে, রেপো রেট, রিভার্স রেপো রেট, এই জিনিসগুলো একটু পড়তে হবে। আর মনিটারি পলিসি, এই জিনিসটাকে পড়তে হবে যে মনিটারি পলিসি কে মানে সুপারভাইজ করে, রিজার্ভ ব্যাংক নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট, এইসব জিনিসগুলো। ২ নম্বরে তোমাকে পড়তে হবে ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম এমসিকিউ। ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেমের উপরে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, যেটা আমি এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে। ৩ নম্বরে পড়তে হবে ইন্ডিয়াস 5 ইয়ার প্ল্যান আর ট্যাক্স সিস্টেম। আমাদের যে ডাইরেক্ট ট্যাক্স আছে, জিএসটি, ইনডিরেক্ট ট্যাক্স আছে, তারপর ইনকাম ট্যাক্স, এই ট্যাক্স গুলো নিয়ে দিয়ে অনেক কিন্তু প্রশ্ন আসে। আর 5 ইয়ার প্ল্যান, এটা কিন্তু ভিপিআই, এটা প্রত্যেকটি পরীক্ষায় প্রশ্ন আসে। আমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ওটা থেকে কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় প্রশ্ন আসে, ওটা ভালো করে রেডি করতে হবে। ঠিক আছে? নেক্সট নেক্সট আছে দেখো অল ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আমাদের যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলি আছে, ঠিক আছে, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, নেক্সট এরপর চলে যাবো আমাদের স্ট্যাটিক জিকে। সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো স্ট্যাটিক জিকে, এটাকে কিন্তু ছাড়লে হবে না। কোন বই থেকে পড়বে? স্ট্যাটিক জিকেটা অবশ্যই তোমরা তরুণ বই থেকে পড়বে, বা কারো যদি ছায়ার জিকে বই থাকে, জিকে চ্যালেঞ্জার, সেটা থেকে কিন্তু পড়তে পারো। স্ট্যাটিক জিকের গুরুত্বপূর্ণ বিষয় ১ নম্বরের ধরো লেখা আছে ভারত ও বিশ্ব পরিচিতি। এখানে কি আছে? ভারতের আয়তন, সীমানা অবস্থা, বিশ্বের মহাদেশ ও মহাসাগর, গুরুত্বপূর্ণ দেশ আর রাজধানী। মানে বিভিন্ন দেশ ভারতে, পৃথিবীর, আর সেই দেশের রাজধানী আর সেই দেশের মুদ্রা, এটা পড়তে হবে। এবার ইতিহাসের কি পড়তে হবে? আমি বললাম প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ আর স্বাধীনতা আন্দোলন। ভারতের সংবিধান, এটা নিয়ে আমি আলোচনা করব। সংবিধানের বৈশিষ্ট্য, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল আর কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক। আর ভূগোলের মধ্যে কি পড়তে হবে বললাম? ভারতের ভৌগোলিক অবস্থান, পর্বত, নদী, হ্রদ, মাটি, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ আর পরিবেশ আর কি আছে এখানে? প্রতিবেশী ব্যবস্থা। ঠিক আছে? নেক্সট এরপর অর্থনীতিতে কি পড়তে হবে বললাম? ভারতের অর্থনীতির বৈশিষ্ট্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আমাদের ট্যাক্স, কৃষি, শিল্প, বাজেট আর অর্থনৈতিক পরিকল্পনা, যেটা বললাম একটু আগে। আর ভৌত বিজ্ঞান থেকে কি পড়তে হবে? না মৌলিক বিজ্ঞান, বিজ্ঞানী ও তাদের আবিষ্কার, এটা থেকে প্রশ্ন আসে। এই বছর প্রশ্ন এসেছিল, যে তোমাদের এই বছর ডাব্লিউবি তে প্রশ্ন এসেছিল, যেটা আমি পাস করেছিলাম। লিফট কে তৈরি করেছিলেন, ঠিক আছে, লিফট কে আবিষ্কার করেছিলেন। আচ্ছা, নেক্সট তোমাদের আছে মহাকাশ গবেষণা আর পরিবেশ ও জীববিজ্ঞান। ভারতের সংস্কৃতি থেকে প্রশ্ন আসে। ভাষা, সাহিত্য, সঙ্গীত থেকে প্রশ্ন আসে। কোন ব্যক্তি কোন সঙ্গীতের সাথে যুক্ত, কোন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এই জিনিসগুলো। খেলাধুলো নিয়ে প্রশ্ন আসে, কোন ব্যক্তি কোন খেলাধুলার সাথে যুক্ত, কোন ট্রফিটা কোন খেলার সাথে দেওয়া হয়। ওকে, আচ্ছা, নেক্সট ৯ নম্বরে গুরুত্বপূর্ণ ব্যক্তি, জাতীয় নেতা, বিজ্ঞানী ও শিক্ষাবিদ, সাহিত্যিক ও শিল্পী আর অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। ১০ নম্বরে পুরস্কার আর সম্মাননা, কোন পুরস্কার কত টাকা দেওয়া হয়, কোন পুরস্কারে মানে কোন ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে? তো জাতীয় পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, খেলাধুলার পুরস্কার, গুরুত্বপূর্ণ সম্মান। ঠিক আছে? যেমন দ্রোণাচার্য পুরস্কার, এটা থেকে প্রশ্ন এসেছিল। দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তোমরা সবাই জানো। ঠিক আছে? নেক্সট ১১ নম্বর কি আছে? গুরুত্বপূর্ণ দিবস। আমাদের বছরের বিভিন্ন ধরনের যে গুরুত্বপূর্ণ দিবসগুলি আছে, ইম্পোর্টেন্ট ডেজ, এন্ড তাদের কি, না তাদের যেগুলো থিম, সেগুলো ভালো করে পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে এটা পড়ে। আর মিশ্র সাধারণ জ্ঞান, এর মধ্যে সাম্প্রতিক ঘটনা মানে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, আর বই আর লেখক আর গুরুত্বপূর্ণ তথ্য আর বিভিন্ন রেকর্ড, মানে হচ্ছে বিভিন্ন ধরনের যে রেকর্ড আছে, সবথেকে বেশি ছয় মেরেছে, সবথেকে বেশি রান করেছে, মাউন্ট এভারেস্টে প্রথম চড়েছে, মাউন্ট এভারেস্টে প্রথম মহিলা আরোহণকারী, মাউন্ট এভারেস্টে দুবার চড়েছে, অক্সিজেন ছাড়া চড়েছে, এইসব জিনিসগুলো। আচ্ছা, এরপর আমরা চলে যাবো আমাদের নেক্সট হচ্ছে গণপরিষদ বা ভারতের সংবিধান।
গণপরিষদ বা ভারতীয় সংবিধান থেকে কিন্তু প্রশ্ন ভালো আসে। এটা কিন্তু ওয়ান লাইনার পড়ে গেলে হবে না, তোমাদেরকে এরকম সাবজেক্ট মানে চ্যাপ্টার অনুযায়ী তোমাদেরকে পড়তে হবে। তো সব থেকে বেশি প্রশ্ন আসে গণপরিষদ থেকে। এই গণপরিষদের কাজ ছিল আমাদের ভারতীয় সংবিধান তৈরি করা। তাহলে এই গণপরিষদ থেকে তোমার সব থেকে বেশি প্রশ্ন আসে, এটা ভালো করে তোমরা রেডি করে রাখবে। এটা আমি ভিভিআই দিলাম। নেক্সট হচ্ছে 2 নম্বরে আছে ভারতীয় সংবিধানের উদ্দেশ্য আর প্রস্তাবনা। এটা হচ্ছে প্রস্তাবনা না, এটা হচ্ছে প্রস্তাবনা। ঠিক আছে? নেক্সট 3 নম্বরে মৌলিক অধিকার। মৌলিক অধিকারটা সবাই আমরা জানি খুবই গুরুত্বপূর্ণ। তাই মৌলিক অধিকার, যেটা ইংলিশে বলা হয় ফান্ডামেন্টাল রাইট, এটা থেকে প্রশ্ন আসে। 4 নম্বর আছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। এটা আমরা কি বলি? ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা থেকে প্রশ্ন আসে। 5 নম্বরে কেন্দ্রীয় আইনের সভা, কেন্দ্রীয় আইনের সভা, এটা থেকে খুব প্রশ্ন আসে। আর 6 নম্বরে রাজ্যপাল, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী কত নম্বর অনুচ্ছেদে বলা আছে কে নিয়োগ করে, এনারা কাদেরকে নিয়োগ করে, কত বছর বয়স হলে রাষ্ট্রপতি হওয়া যায়, প্রধানমন্ত্রী হওয়া যায়, এইসব জিনিস নিয়ে, আর কত বছর বয়স হলে এরা রিটায়ার করেন। নেক্সট এবারে আমরা আলোচনা করবো আমাদের নেক্সট স্লাইড আছে কি না ভৌত বিজ্ঞান নিয়ে। ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে, যেগুলো থেকে প্রশ্ন বারবার এসেছে আর আসবে, সেটা 1 নম্বর দেখো লেখা আছে পরিমাপের পদ্ধতি ও একক। বিভিন্ন পরিমাপের যে পদ্ধতি আছে আর তাদের যে এককগুলি, এটা থেকে কিন্তু বারবার প্রশ্ন এসেছে, এটা তোমাদেরকে ভালো করে রেডি করতে হবে। আর 2 নম্বরে আছে স্থিতি আর গতি। এটা থেকেও প্রশ্ন আসে বারবার। নিউটনের গতিসূত্র থেকে প্রশ্ন আসে। নিউটনের কোন গতিসূত্র থেকে আমরা কিসের সংজ্ঞা পাই, এটা থেকে প্রশ্ন আসে। 3 নম্বর আছে ভর, ভার আর শক্তি। ভর আর ভারের মধ্যে তফাৎ কি? আর শক্তি, শক্তির একক কি? ভর, ভার এগুলোর কোথায় কি আলাদা চেঞ্জ হয়? পৃথিবীর যেটা কেন্দ্র, সেখানে ভর শূন্য না ভার শূন্য, এগুলো নিয়ে প্রশ্ন আসে। কোথায় ভার সর্বাধিক হয়, এগুলো প্রশ্ন আসে। 4 নম্বরে নিউটনের গতিসূত্র ও মহাকর্ষ সূত্র। এটাও প্রশ্ন আসে। মহাকর্ষ সূত্র কোথায় সর্বোচ্চ, কোথায় সর্বনিম্ন, মহাকর্ষ ধ্রুবকের মান কত, এগুলো প্রশ্ন আসে। 5 নম্বরে কার্য, ক্ষমতা, শক্তি আর লিভার, কোনটা প্রথম শ্রেণীর লিভার, কোনটা দ্বিতীয় শ্রেণীর লিভার, কোন লিভারের যান্ত্রিক সুবিধা বেশি, কোন লিভারের যান্ত্রিক সুবিধা একের থেকে বেশি, ঠিক আছে? আর কোনটা কিসের লিভার, এটা থেকে অবশ্যই আসে, এটা রেডি করতে হবে। নেক্সট 6 নম্বরে তাপমাত্রা ও তাপ। এটা তাপ আর তাপমাত্রার কি পার্থক্য, তাপ আর তাপমাত্রার একক কি, কোন পদ্ধতিতে মাপা হয়, এই জিনিসগুলো। 7 নম্বর পদার্থের অবস্থার পরিবর্তন। আমাদের কোথাও পদার্থ আছে, পদার্থের অবস্থান আছে, আমরা সবাই জানি আমাদের কোটা আছে, আমাদের 5টা আছে, কঠিন, তরল, গ্যাসীয়। আর আমাদের যেটা 3 নম্বর আছে সেটা হচ্ছে আমাদের সবাই জানি বোস, আইনস্টাইন কনডেনসেট, আর একটা আছে প্লাজমা। তাহলে এই যে 5টা অবস্থা আছে পদার্থের, এর থেকে প্রশ্ন আছে। কোনটা সবদিকে একদম ঠান্ডা, কোনটা সবদিকে গরম, এটা প্রশ্ন আছে। 8 নম্বর আছে স্থিতিবিদ্যা, উদস্থিতিবিদ্যা। আর 9 নম্বর আছে পৃষ্ঠটান আর সান্দ্রতা। জলের বুদবুদ, যেটা আমরা জল যখন ফেলে দিই, জলের ফোঁটাগুলো গোল হয় কেন, বা জলের ভিতরে যে বুদবুদ তৈরি হয় সেটা গোল হয় কেন, এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন আসে। বৃষ্টির ফোঁটা গোল হয় কেন, তো এই জিনিসগুলো প্রশ্ন আসে। তারপরে দেখবে অনেক ধরনের পোকামাকড় জলে ভাসতে পারে কেন, তো এগুলো হচ্ছে পৃষ্ঠটান আর সান্দ্রতার জন্য হয়, তাহলে এটা থেকে কিন্তু প্রশ্ন আসে। সবকিছু নিয়ে আলোচনা করলাম, তোমরা সবাই আশা করছি ভিডিওটা ভালো করে দেখেছো। এই পিডিএফটা যদি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর তোমরা যদি চাও এই প্রত্যেকটা যে বিষয় আমি আলোচনা করলাম, এগুলোর সাবজেক্ট মানে চ্যাপ্টার ধরে ধরে আমি এখানে ক্লাস দেবো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।